তাহলে এখান থেকে আমরা নিব কি, ইউটিএম এর ভিতরে দুইটা শেপ ফাইল রেখেছিলাম, একটা হচ্ছে প্লট আর একটা হচ্ছে লাইন। তো আমরা দুইটা একসাথে যদি নিয়ে নেই, নিলাম, নিয়ে আমাদের এটা নেওয়ার পরে প্রথম কাজটাই হচ্ছে এটাকে ডিফাইন করা। ডিফাইন মিন্স কি, ডিফাইন মানে কি, ডিফাইন মানে হচ্ছে আমার ভিতরে যেই জিনিসটা আছে ওই জিনিসটা আপনাদের সামনে প্রেজেন্টেশন করা। আমি আবারও বলতেছি যে আমার ভিতরে যে জিনিসটা আছে ঠিক ওই জিনিসটাই আপনাদের সামনে তুলে ধরা, এটা হচ্ছে ডিফাইন। আর আমার ভিতরে যা আছে এটাকে পরিবর্তন করে আপনাদের ভিতরে তুলে ধরা, সেটা হচ্ছে প্রজেক্ট। দ্যাট মিন্স কি, আমার এই জিনিসটা আমি কম্পারেটিভ করে নিয়ে আসছি ওই আমাদের সার্চ প্ল্যানেটের ইমেজের উপরে। সার্চ প্ল্যানেটের ইমেজে একটা কোঅর্ডিনেট ছিল, সেটা হচ্ছে WGS 84 বা জিওগ্রাফিক কোঅর্ডিনেট। তো এই জিওগ্রাফিক কোঅর্ডিনেটটা কি, ইউটিএম ইউটিএম 46 ছিল না, 45 ছিল, ইউটিএম 45 ছিল, যেহেতু মানিকগঞ্জের উত্তরে। তো এই ইউটিএম 45টা এটার ভিতরে আছে, থাকা সত্ত্বেও এই পাশে কর্নারে কিন্তু আননোন ইউনিট দেখাইতেছে, আননোন ইউনিট দেখাইতেছে। আরেকটা জায়গা আছে আমাদের চেক করা, সেটা হচ্ছে এই যে ভিউ, ভিউ থেকে ডাটা ফ্রেম প্রপার্টিজ, এখানে যাওয়ার পরে এই যে কোঅর্ডিনেট সিস্টেম, এই যে এখানে কিন্তু স্পষ্ট বলে দিছে নো কোঅর্ডিনেট সিস্টেম। কিন্তু আমরা কি জানি, আমরা তো জানি এটার ভিতরে একটা কোঅর্ডিনেট দিয়েই আমরা নিয়ে আসছি। তার মানে কি, কোঅর্ডিনেট আছে কিন্তু শো করতেছে না। এই কোঅর্ডিনেট শো করানোর যে প্রসেস, এটাই হচ্ছে ডিফাইন প্রজেকশন। কথা ক্লিয়ার কিনা? যে আমি আমার ভিতরে, দ্যাট মিন্স এই মৌজাটার ভিতরে যে কোঅর্ডিনেটটা বিদ্যমান কিন্তু ওই কোঅর্ডিনেটটা শো করতেছে না, ওই কোঅর্ডিনেটটা যদি আমরা শো করাইতে যাই তাহলে আমাদের এটাকে ডিফাইন করা লাগবে। ক্লিয়ার? ভাই একটু রেসপন্স করেন, না বুঝলেও বললেন, বুঝলেও বললেন। কারণ যদি না বুঝেন তাহলে তো বলে লাভ নাই, আবার যদি বুঝে চুপ থাকেন তাহলে বুঝলাম আমি বুঝাইতে পারি না। যে কোনো একটা তো রেসপন্স করা লাগবে। আচ্ছা, আরেকটা জিনিস, সাপোজে আর্ক টুল বক্স আমাদের এখানে নাই, আমি যখন সফটওয়্যার ইনস্টল করবো এখানে থাকবে না, এটাই স্বাভাবিক। এই যে দেখেন, আমরা যেহেতু সিভিল আর্কিটেকচারে পড়ে আসছি, ইটটা খুব ভালো করেই চিনি। এই দেখেন এখানে একটা ব্রিকের সিম্বল আছে, ব্রিকের যে সিম্বলটা পুরা জিএস সফটওয়্যারে একবারই আছে, আর এই সিম্বলটাই হচ্ছে আর্ক টুল বক্স। আর এই আর্ক টুল বক্সটা যত ধরনের পরিবর্তন পরিমার্জন, যত ধরনের কনভার্সন, যত ধরনের মানে চেঞ্জ, যা কিছু আছে সবকিছু আমরা করব এই আর্ক টুল বক্স দিয়ে। এই আর্ক টুল বক্সের সবকিছু আমাদের প্রয়োজন হয় না, আমাদের কয়েকটা জিনিস প্রয়োজন হয়, ম্যাক্সিমাম প্রয়োজন পড়ে না। তবে এই আর্ক টুল বক্স সম্বন্ধে যে যত বেশি জানবে সে তত বেশি এক্সপার্ট হবে। এই আর্ক টুল বক্সটা হচ্ছে মেন একটা টুলবার। তো এখান থেকে যদি আমরা ডিফাইন করতে যাই, প্রজেকশনটা ডিফাইন করতে যাই, তাহলে সেই ক্ষেত্রে আমাদের যাইতে হবে ডাটা ম্যানেজমেন্ট টুল। একটা জিনিস দেখেন, এখানে দুইটা চিহ্ন আছে, একটা ব্রিকের চিহ্ন আর একটা প্লাস চিহ্ন। যদি আমি ব্রিকের চিহ্নতে ক্লিক করি তাহলে আমার লাগবে ডাবল ক্লিক, আর যদি প্লাস চিহ্নতে ক্লিক করি তাহলে লাগবে আমার সিঙ্গেল ক্লিক। তাহলে আমি গেলাম কোথায়, ডাটা ম্যানেজমেন্ট টুল, এইখান থেকে গেলাম এই যে প্রজেকশন এন্ড ট্রান্সফরমেশন, প্রজেকশন এন্ড ট্রান্সফরমেশন থেকে যাব হচ্ছে এই যে দুইটা কাজ, একটা হচ্ছে ডিফাইন প্রজেকশন আর একটা হচ্ছে প্রজেক্ট। প্রজেক্ট দেয়া করি পরিবর্তন, আর প্রজেকশন দেয়া করি যা ভিতরে রাস্তা। আর যদি এটাকে আমরা ওই ক্যাসিনিতে নিয়ে নিতে চাইতাম তাহলে প্রজেক্ট দেয়া করা লাগতো, এটা পরের কাজ, পরে যাব। তো ডিফাইন প্রজেকশন করতে গেলে এখানে আমার দিতে হবে কি, প্রথমে প্লটটাকে করি, প্লট, এই যে আননোন দেখাইছে না, এটা যদি প্রজেকশন ডিফাইন করা থাকতো তাহলে কিন্তু আর এখানে আননোন আসতো না, সেটাও দেখাবো। তাহলে এটা আমার হবে কি, ইউটিএম জোন 45, ওকে দিয়ে দিলাম, ওকে।
আমার কিন্তু ডিফাইন হয়ে গেছে। আরেকটা লাগবে আমার, এই যে যেমন এখন যদি আবার আমি প্লটটাকে আবার দেই, এখানে কিন্তু আর আননোন দেখাচ্ছে না। প্লটটাকে যদি আমি আবার ডিফাইন করতে যাই, এখানে কিন্তু আননোন নাই, অলরেডি যেটা দিয়ে দিছি সেটা দেখাচ্ছে। আবার তাহলে আমি এবার করব কি, লাইন, লাইন হচ্ছে এটা দিয়ে দিব, ওকে ওকে, দুইটাই কমপ্লিট। তারপরেও কিন্তু এখানে আননোন দেখাচ্ছে। এইটা ছাড়ানোর দুইটা উপায়, এক হচ্ছে এই যে বুকমার্ক ভিউ থেকে গিয়ে ডাটা ফ্রেম প্রপার্টিজ, এখানে গিয়ে আমরা দিয়ে দিব কত, ইউটিএম জোন 46 অ্যাপ্লাই ওকে, এটা দিয়ে দিল, এই যে ছেড়ে দিল। অথবা যদি আমি চাইতাম যে আমি এটাকে নিউ পেজ ওপেন করব, ওকে, সেভ করা দরকার নাই। নিউ পেজ ওপেন করা মানে হচ্ছে কি, আগে ওইখানে যে জিনিসটা ছিল যে লাইন আর প্লট, ওই জিনিসটাই প্রজেকশন ডিফাইন করা ছিল না, আর এখন যে জিনিসটা আছে সেটা ডিফাইন করা আছে। এই জন্য এখানে একটা ডট পিআর যে চলে আসছে, ঠিক আছে। তো এটাকে যদি আমরা আবার অ্যাড করি, এই লাইনার প্লট অ্যাড করলাম, অ্যাড করার পরে কি হলো, এই যে এখন কিন্তু আমার এখানে স্পষ্ট দেখাচ্ছে যে এখানে কিন্তু এখন আর আমার আননোন নাই, এখানে কিন্তু মিটার চলে আসছে, পিছন থেকে দেখা যাচ্ছে না, বুঝতে পারছি। কিন্তু এই স্ক্রিনের উপরে উঠানোর সুযোগ নাই। তো আমি এই যে ভিউজে গিয়ে যদি দেখি ডাটা ফ্রেম প্রপার্টিজ, ডাটা ফ্রেম প্রপার্টিজ কি, কোঅর্ডিনেট সিস্টেম, এতক্ষণ এই জায়গায় কি দেখাইতেছিল, আননোন দেখাইতেছিল না, আননোন দেখাইতেছিল না। এখন কিন্তু আমি যেটা এখানে ছিল ডিফাইন করে দিছি ওইটাই কিন্তু দেখাচ্ছে, এই যে WGS 9084, ঠিক আছে, এটাই কিন্তু দেখাচ্ছে। তাইলে আমাদের ডিফাইন করা কমপ্লিট। ডিফাইন করার পরে আমাদের পরবর্তী যে কাজটা, এখানে কিন্তু আমাদের প্লট নাম্বার আর লাইন আছে, তাই না। এখানে এখানে আসার কথা কি, এই প্লট কেমন ডট আকারে আসছে, কিন্তু প্লট তো আমার প্লট নাম্বার আসার কথা। তাহলে এখন আমার সর্বপ্রথম কাজ হচ্ছে এই প্লট নাম্বারটাকে নাম্বার হিসাবে শো করা। কথা ক্লিয়ার কিনা। আমার এখন প্রয়োজন হচ্ছে যে এই প্লট নাম্বারটাকে ডট থেকে বের করে নাম্বারে রূপান্তরিত করা। তো এই রূপান্তরটা দেখি কিভাবে করব। সেটার জন্য আমার যাইতে হবে কি, প্লট, প্লটের উপরে ডাবল ক্লিক, প্লটের উপরে ডাবল ক্লিক। আচ্ছা, এর আগে একটা কাজ করে নেই, এই যে বিন্দুটা আছে না, বিন্দুটা যে ডটের যে সিম্বলটা, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে এই যে এখানে আছে কি, এডিট সিম্বল, এডিট সিম্বল থেকে এই যে টিকটা তুলে দিব, দিলাম তুলে, ওকে ওকে। এখন কিন্তু কিছু নাই, এখন কিন্তু কিছু নাই। তো এখন যদি আমি নিয়ে আসতে চাই, সেক্ষেত্রে আমার করণীয় হচ্ছে প্লট, প্লটে ডাবল ক্লিক, অথবা প্লটে ডাবল ক্লিক অথবা রাইট বাটন প্রপার্টিজ। এই লেভেল ফিচার এখান থেকে আমরা অন করে দিব। সবসময় লেভেল ফিচার আনা থাকবে না, এখানে থাকতে পারে, এখানে থাকতে পারে, এখানে থাকতে পারে, এইখানে থাকতে পারে, যে কোনো জায়গায় থাকতে পারে। তো আমি নিব কি, লেভেল ফিচার্স। আমার এখানে যে প্লটটা আসছে এটা হচ্ছে টেক্সট স্ট্রিং, এই নামেই আসছে। এইভাবে আমরা যত প্লট নিয়ে আসবো এখানে সবগুলোর নাম থাকবে টেক্সট স্ট্রিং, এইভাবেই আসবে, ঠিক আছে। তো এইখান থেকে আমরা দিব কি, আমরা সব সময় প্লট নাম্বার লিখি সুতনিতে, সুতনি, সুতনি এমজে। আর এটা হচ্ছে আমার টেক্সট সাইড 6 দিয়া করব, যেহেতু আমার 16 ইঞ্চি নকশা, 6 দিয়াই করব অথবা 7 দিয়া করব। তাহলে আমি একবারে 7 দিয়া নিলাম, ঠিক আছে। আর এটাকে আপাতত একটু লাল করে নেই, নকশায় কিন্তু কালারফুল কোনো কিছু থাকে না, নকশায় সব সাদা কালো। তো এইখানে লাল দিচ্ছি কেন, আমার কাজ করার সুবিধার্থে দেখাচ্ছি, এটা আমি ঠিক না দেওয়ার রিজন আছে। অ্যাপ্লাই ওকে, আমার এইখানে কিন্তু আসে নাই, এখানে কিন্তু আসার কথা ছিল কিন্তু আসে নাই। আমি দেখেন এখান থেকে রাইট বাটন দিলাম, ওই প্রপার্টিসে গিয়েও লেভেল ফিচার অন করতে পারি, অথবা এখানে ক্লিক করলে
লেভেল ফিচার অন হয়ে যাবে। ওই জাহাঙ্গীর ভাই যেটা বলতেছিল যে এখানে অন কেন করি নাই, এই রাইট বাটন ক্লিক করে অন করা যায়, সেটা দেখানোর জন্যই। এখানে কিন্তু আমাদের এই যে জিনিসগুলো কি মিড পয়েন্ট আসছে প্লটের, আমরা তো সেন্টার অফ গ্রেভিটি পরে আসছি সবাই, এগুলা কি সিজি হইলে সেন্টারে আসার কথা, কিন্তু এগুলো কিন্তু সেন্টারে নাই। তো সেন্টারে নিয়ে আসার জন্য আমরা কি করব, সেন্টারে নিয়ে আসার জন্য এই প্লট আবার ওই জায়গায় যাব, ওই প্রপার্টিসে যাওয়ার পর এই যে প্লেসমেন্ট প্রপার্টিসে দিব কি প্লেস লেভেল অন টপ অফ দ্য পয়েন্ট, প্লেস লেভেল অন টপ অফ দ্য পয়েন্ট, ওকে অ্যাপ্লাই, ওকে। এখন কিন্তু সবগুলাই মিডলে চলে আসছে। আমার এই প্লট নাম্বার দেওয়া হয়ে গেল। প্লট নাম্বার দেওয়া হয়ে যাওয়ার পর তাহলে আমি এখন কি করলাম, আমার যে ডট বা বিন্দুটা ছিল ওই বিন্দুটাকে পয়েন্টে প্লট নাম্বারে কনভার্ট করে নিলাম। এখন আমার নেক্সট স্টেপটা হচ্ছে আমরা যে মৌজাটা নিয়ে কাজ করতেছি ওই মৌজাটার সাথে এখানে জিও রেফারেন্সিং এর একটা ব্যাপার আছে। তো ওই মৌজার যে ইমেজটা, ওই ইমেজটাকে আমরা এখানে জিও রেফারেন্সিং করব। সেই ক্ষেত্রে আমরা করণীয় কি, আমরা যত ফাইল নিয়ে আসব সবকিছু আমরা অ্যাড করেই নিয়ে আসব। তাহলে অ্যাড, আমার ওই ছবিটা কই আছে সবার ক্যাডের ভিতরে পিরোজপুর 7 জেপিজি অ্যাড, আমার কিন্তু এখানে শো করতেছে না, আমি যে এটা নিলাম এখানে শো করতেছে না। এটা শো করতে গেলে কি করব, এই ছবির উপরে রাইট বাটন ক্লিক, এই ছবির উপরে রাইট বাটন ক্লিক, এখানে একটা অপশন আছে, অপশন নাই সরি, এই জিও রেফারেন্সিং একটা অপশন আছে, ফিট টু ডিসপ্লে। আমার এই জিও রেফারেন্সিং যদি না থাকে, সাপোজ এই জিও রেফারেন্সিং নাই, কগু নাই, আমি কি করব, এই যে ফাঁকা জায়গা অটোক্যাড 2007 যেভাবে নিয়ে আসি, ফাঁকা জায়গা রাইট বাটন, আমার দরকার কি কগু, এই কগু চলে আসছে, আমার দরকার কি জিও রেফারেন্সিং। আচ্ছা, তো আমার এই ছবিটা যখন আসলো, আসার পরে এই যে জিও রেফারেন্সিং যে টুলটা আছে এটাতে ক্লিক করব, ফিট টু ডিসপ্লে দিয়ে দিলাম, চলে আসছে। ফিট টু ডিসপ্লে দেওয়ার পরে কি আমি এখানে নিয়ে আসছি কি জন্যে, একটা জিনিস খেয়াল করেন, নকশাটা আর ছবিটা একটার উপর আর একটা পরে নাই, করছে? আমার নকশা আছে এই পাশে, ছবি আছে এই পাশে, আমি এইটা নিয়ে আসার মেন রিজন হচ্ছে একটার উপর একটা এখানে ফেলবো। জিও রেফারেন্সিং মানে কি, একটার সাথে আরেকটার সম্পর্ক স্থাপন করা। তো ওই কম্পারেটিভ করেও একটা জিও রেফারেন্সিং করেছি, আবার এইখানে এই ছবির উপরে ওই অ্যাডজাস্ট করে একটা জিও রেফারেন্সিং করব। এই জায়গায় খেয়াল রাখতে হবে আমরা নাড়াচাড়া করব ইমেজটাকে। আমি আবারও বলতেছি, আমরা নাড়াচাড়া করব ইমেজটাকে। কনস্ট্যান্ট থাকবে হচ্ছে আমাদের শেপ ফাইলটা। আমরা কিন্তু এই ভুলটা করি যে আমরা ইমেজকে হচ্ছে কনস্ট্যান্ট রাখি, নাড়াচাড়া করি হচ্ছে ওই শেপ ফাইলটাকে। না, এটা রং। আমাদের রাইট প্রসেস হচ্ছে যে আমরা নাড়াচাড়া করব ইমেজ, কনস্ট্যান্ট রাখবো শেপ ফাইল। তো সেই ক্ষেত্রে আমার করণীয় কি, তো সেই ক্ষেত্রে যে এখানে দুইটা পয়েন্ট জীবিত হয়েছে, একটা হচ্ছে অ্যাড কন্ট্রোল পয়েন্ট আর একটা হচ্ছে অটো রেজিস্ট্রেশনের কাজ নাই, অ্যাড কন্ট্রোল পয়েন্টের কাজ আছে। তো আমি যদি এটা মিলাইতে চাই, আমরা অটোক্যাডে অ্যালাইন করছি না, এই মাথাটা যদি এই মাথায় দিয়ে দেই, আরেকটা নিচের মাথা আরেকটা যে কোনো এক পাশ থেকে, যদি একটা উপরে নেই একটা নিব নিচে, যদি একটা ডানে নেই একটা নিব বামে, কাজ করলে জিনিসটা আরেকটু ক্লিয়ার হবে। তো এই রেফারেন্সিং এর সময় যদি আমি এই মাথাটাকে এইখানে অ্যালাইন করি, তাহলে আরেকটা অ্যালাইন করব অবশ্যই নিচে, আর যদি ডান পাশ থেকে আরেকটা অ্যালাইন করি তাহলে আরেকটা অ্যালাইন করব বাম পাশে। এটা হচ্ছে আর কি, আর এটা সব সময় দুইটা পয়েন্ট দিয়ে অ্যালাইন করতে হবে, দুইয়ের অধিক পয়েন্ট নিলে ওইটা ঠিক হবে না এবং এটা আপনি ফাইনালি করতেও পারবেন না। সো দুইটা পয়েন্ট দিয়ে কাজ করা লাগবে এবং এই দুইটা পয়েন্ট এমন ভাবে সিলেক্ট করব যাতে দুইটাতে আমার শিওর শট গোলটা হয়, ঠিক আছে? তো
এই জায়গা থেকে আমাদের কাজ হচ্ছে এই যে অ্যাড কন্ট্রোল পয়েন্ট, অ্যাড কন্ট্রোল পয়েন্ট নিলাম। এই যে যেমন এই প্লটটা কত 293 এর, যদি আমি এই কর্নারটা ধরি, ধরলাম এই 293 এর এই কর্নার, আমার এই 293 আর একটা কই আছে এই ড্রয়িং এ। তো এই শেপ ফাইলে 293 কোথায়, এই যে 293 নাকি, 293 এর কর্নারে একটা ক্লিক করলাম, নিয়ে আসলাম এইটুকু। একটা যেহেতু আমি উপরের দিকে ডাইন পাশে কোনায় নিছি, আরেকটা নিচের দিকে বাম পাশে কোনায় নেই, তাইলে তো আমার কাজটা ইজিলি মিলবে। মানে কথা হচ্ছে বিপরীতমুখী, আমি ডানে গেলে একটা, আরেকটা যাবো বামে, একটা উপরে গেলে আরেকটা যাবো নিচে। তো যেহেতু এটা আমি এই কর্নারে নিছি ডান পাশের কর্নারে, তাহলে আরেকটা নিব নিচের দিকে বাম পাশের কর্নারে। থিওরিটা বোঝা গেল কিনা? এটুকু যদি কাজ করে মাথায়, তাহলে ইজিলি এই কাজটা করতে পারবেন, নাহলে এই জায়গায় প্যাচ লাগবে। আচ্ছা, এখানে যদি আমি খেয়াল করি যে এই জিনিসটা হচ্ছে আমার, সাপোজ ধরলাম এই যে 633-এর এই মাথাটা ধরি নাকি, 633-এর এই মাথাটা ধরলাম, তা আমার 633 কই, আমি কিন্তু ক্লিক করে জাস্ট টেনে নিয়ে যাচ্ছি জুম আউট করে, এবং ওই নকশার ভিতরে যে ইয়াটা আছে, ওই প্লট নাম্বারটা আছে, জাস্ট ওইখানে আরেকটা ক্লিক করতেছি। এই যে 633, 633, হ্যাঁ 633, এই ক্লিক করে দিলাম। দেখেন মোটামুটি আমার একটার উপর আরেকটা পড়ে গেছে। হ্যাঁ, একটার উপর আরেকটা পড়ে যাওয়ার পর আমার কাজ হচ্ছে এই জিও রেফারেন্সিং এর ভিতরে ক্লিক করে, এখানে আরেকটা জিনিস আছে কি, আপডেট জিও রেফারেন্সিং। দেখেন এখন একটা বার খেয়াল করেন যে এটার কালারটা কেমন দেখা যাচ্ছে, আর আপডেটটা দেওয়ার পরে দেখবেন কালারটা আরেকটু ক্লিয়ার হয়ে যায়। হয়েছে না? একটু হলুদ অভাব বেশি ছিল না, এখন একটু হোয়াইট টোনটা বেশি আসছে না? তার মানে আমি কিন্তু ক্লিয়ার হইলাম যে আমার এটা জিও রেফারেন্সিং হয়েছে কি হয়নি। যদি আমার কালারের জায়গায় থাকে, তার মানে কি জিও রেফারেন্সিং সম্পূর্ণ হয় নাই। আর যখন আমার একটু হোয়াইট টোন চলে আসবে, তখন দ্যাট মিন্স কি যে এই জিও রেফারেন্সিংটা সম্পূর্ণ হয়েছে। তো এটারে আমি একটু যদি মোটা করে দেখি, আমার লাইনগুলা লাইনের উপরে পড়লো কিনা, এটা জাস্ট পরীক্ষা আর কি। করছে না মোটামুটি? হ্যাঁ, এই যে একটা লাইন ড্র করা হয় নাই, ধরা পড়ে গেছে। আচ্ছা যাই হোক, এখন আমি ইমেজটা বন্ধ করলাম। বন্ধ করে আমি মোটামুটি খেয়াল করব যে আমার কোনো লাইন বাদ পড়েছে কিনা, বা আমার খেয়াল না করলেও অসুবিধা নেই। জাস্ট দেখবো এই অবস্থানে আসার পরে জাস্ট দেখবো যে বাহির সাইড মৌজা বাউন্ডারি অথবা শীট বাউন্ডারি, মানে কি যে এই যে বাহিরের জায়গাগুলো আছে, বাহিরের জায়গাগুলো আছে, এইগুলাতে কোনো গ্যাপ আছে কিনা, এইগুলা দেখতে গেলে প্রথমে দেখতে হবে কি যে আমার রুট যেগুলা ছিল, রুট বাহিরের রুট গুলা, এইখানে কোনো গ্যাপ আছে কি নাই। জাস্ট একটা সাইডের বর্ডারটা দেখে নেব, কারণ হ্যাঁ চার সাইডের বর্ডার দেখে নিব, আমি লাইন আর কোনো কারেকশনই করব না। হ্যাঁ, আমার মোটামুটি বর্ডার গুলা ক্লিয়ার আছে। তো বর্ডার ক্লিয়ার থাকার পরে আমরা ডাইরেক্ট অ্যাকশনে চলে যাব, কোনো কথা নাই, এই লাইনে কোনো কারেকশনই করব না, কারণ যা আছে আছে, যা আছে আছে, কোনো চিন্তা নেই। কারণ আমি লাইন থেকে পলিগন করব, তাহলে আমি পলিগনরে সব, যেহেতু আমার ফাইনাল কাজ হচ্ছে পলিগনে, আমি সকল ধরনের সংশোধন করব পলিগনে। আমি যদি লাইন থেকে পলিগন করতে পারি, তাহলে পলিগন থেকে লাইন করতে পারবো না। আমি এই লাইনকে ইউজ করব, ইউজ করে পলিগন বানাবো, পলিগনকে শুদ্ধ বানাবো, পলিগনকে শুদ্ধ বানায় আরেকটা শুদ্ধ লাইন করে নিব, এই লাইনটা ফেলাই দেব। থিওরি একটাই, যখন যারা যেখানে প্রয়োজন তখন তারা ওইখানে ইউজ করা শেষ।
এটা জিআইএস এর কাজে এই থিওরিতেই চলতে হবে, ব্যক্তিগত কাজে না আর কি। তো এখান থেকে আমি আগেই বলছিলাম যে আমাদের যে কোনো ধরনের পরিবর্তন, পরিমার্জন, কনভারসেশন বা চেঞ্জেস সবকিছু করা লাগবে কোত্থেকে? আর্ক টুলবক্স থেকে। আর্ক টুলবক্স থেকে যদি আমরা করতে যাই, অবশ্যই আগে দেখে নিব এখানে এডিটিং অন আছে কিনা, ঠিক আছে? তো এটার ক্ষেত্রে আগে করণীয় হচ্ছে যেটা, আরেকটা বিষয় খুবই ইম্পর্টেন্ট, এই জিনিসটা এখন যদি আমি সিলেক্ট করি, দেখাই, যদি আমি সিলেক্ট করি এই প্লট নাম্বারটা বন্ধ করে এই যে স্টার্ট এডিটিং দিয়ে যদি আমি সিলেক্ট করি, স্টার্ট এডিটিং দেওয়ার পরে এইখানে একটা অপশন আসার কথা যে আমি কি এডিট করতে চাই। এখানে একটা অপশন আসার কথা যে আমি কি এডিট করতে চাই, সেটাকে বলে ক্রিয়েট ফিচার্স। সেটা কিন্তু আসেনি। সেটা নিয়ে আসতে গেলে কি করব, এই যে এডিটর টুলে এই যে এখানে আছে কি ক্রিয়েট ফিচার্স, এই যে লাইন, এখানে যদি আমি প্লটটা অন করে রাখতাম তাহলে প্লটও দেখাইতো। সুতরাং আমার লাইনটাকে শুধু এডিট করা দরকার। এটা যদি আমি সিলেক্ট করি, এটা তো আমাদের লাইনটা এখান থেকে ভেঙে নিয়ে আসছি, এই জন্য এখানে ভাঙা দেখাচ্ছে, কিন্তু আমরা যখন র ডাটা প্রসেস করি তখন কিন্তু এই জিনিসটা ভাঙা আসে না, তখন সিলেক্ট করলে একটা লাইন দেখায়। তো আমরা এই জন্য একটা লাইনকে একাধিক লাইনে পরিণত করার জন্য যে কমান্ডটা ব্যবহার করি সেটা হচ্ছে কোগু। সেটা কেন করি আমি একটা ছোট্ট উদাহরণ দেই। উদাহরণটা হচ্ছে, ওই রিসেন্টলি আমরা একটা ডাটা প্রসেস করি পাতিরা, এটা হয়তো আপনারা অনেকেই জানি। তো আমি যখন পাতিরাতে একটা লাইন ড্র করি, তখন লাইনটা ড্র করি ধরেন এরকম, সাপোজ এটা একটা ব্লক। আমি যখন এটা লেন্থ শো করতে যাই, তখন আমাকে এখানে দেখায় ধরেন 180 মিটার, এরকম একটা দাগ দিয়ে দেখে। অথচ আমার দেখানোর কথা কি, এই পর্যন্ত যদি একটা করে ভার্টেক্স হয় তাহলে এটা একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, আমার মেজারমেন্ট দেখানোর কথা। এরকম আলাদা মেজারমেন্ট দেখানোর কথা না, কিন্তু আমাকে দেখায় শুধুমাত্র একটা মেজারমেন্ট। তো একটা মেজারমেন্ট দেখায় কি কারণে? কারণ এই অবজেক্টটা একটা অবজেক্টে পরিণত হয়েছিল, প্রত্যেকটা ভার্টেক্স অনুযায়ী ভাঙা ছিল না। তো এই প্রত্যেকটা ভার্টেক্স অনুযায়ী ভাঙার জন্য যে কমান্ডটা আমরা ইউজ করি সেটাই হচ্ছে কোগু। তো এটাকে ভাঙতে গেলে কি আমাদের কোগু টুলবারে, সাপোজ কোগু নাই এখানে, রাইট বাটন কোগু, কোগু তাহলে ডান পাশ থেকে বামে যাইতে 2 নাম্বারটা স্প্লিট ইনটু কোগু, স্প্লিট ইনটু কোগু। একটা জিনিস খেয়াল করেন, এইখানে টেমপ্লেট দেখাচ্ছে শুধুমাত্র লাইন। আমার যদি এখানে 5টা লেয়ার অন করা থাকতো, এখানে যদি এরকম 5টা লেয়ার অন করা থাকতো, তাহলে এই জায়গায় অপশন দেখাতো 5টা। তো এই ক্ষেত্রে অনেক সময় মাথায় কাজ করবে না যে আমার ভাঙা দরকার লাইন, আমি ভাঙা ফেলবো পলিগন, আমার ভাঙা দরকার লাইন, আমি ভাঙা ফেলবো প্লট। সেই ক্ষেত্রে কোনো অবজেক্টকে কপি করতে গেলে আমি অবশ্যই শুধুমাত্র ওই অবজেক্টের লেয়ারটাই অন রাখবো, আর বাকি সবকিছু অফ করে দিব। লেয়ার অন অফের বিষয়টা ক্লিয়ার করো, যে এখানে টিক চিহ্ন দেওয়া মানে হচ্ছে লেয়ার অন আছে, এই ঘরটার ভিতরে টিক চিহ্ন নাই মানে লেয়ার বন্ধ। তো এখানে দিলাম স্প্লিট ইনটু কোগু দিলাম, ওকে। হ্যাঁ, আমার কোগুর কাজ শেষ। এখন এটাকে করা লাগবে প্ল্যানারাইজ। প্ল্যানারাইজের কাজটা কি সেটা একটু বলি। এখানে দেখেন যে সাপোজ 1 2 3 4, এখানে দেখেন প্রত্যেকটা প্লটের কর্নারে কর্নারে একটু গ্যাপ আছে।
এরকম গ্যাপ থাকতে পারে অনেক সময় লাইন টানতে গিয়ে অনেক জুম করে লাইন টানছি, তারপরে একটু গ্যাপ রয়ে গেছে, থাকতেই তো পারে। তো এই যে গ্যাপগুলা, এই গ্যাপগুলা ফিল আপ করে দিতে হচ্ছে আমার প্ল্যানারাইজ কমান্ড। যে সারা মনে করেন আমরা একটা মৌজা করতেছি, ওই মৌজা এরকম গ্যাপ আছে 300, এই 300 গ্যাপ আমি কতক্ষণে ধরে ধরে করব? বহুত সময়ের দরকার না? তো এই গ্যাপগুলা ওই একটা প্ল্যানারাইজ কমান্ডে আমাকে ফিল আপ করে দিবে, কিন্তু সেটার একটা নির্দিষ্ট মাত্রা আছে। নির্দিষ্ট মাত্রা কত? 0. মানে টলারেন্সটা হচ্ছে 0.2 মিটার। এই পর্যন্ত আমরা ফিল আপ করতে পারবো। আর যদি আমার একটা গ্যাপ থাকে 10 মিটার, ওই 10 মিটার গ্যাপটা ফিল আপ করতে পারবো। 0.2 মিটার পর্যন্ত যত গ্যাপ আছে ওইগুলা ফিল আপ করে দিবে হচ্ছে প্ল্যানারাইজ। তো এই 0.2 মিটারটা আসলো থেকে, এটা অবশ্যই ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের একটা সিদ্ধান্ত অনুযায়ী এইটুকু মান কনসিডার করা যায়। কারণ এই 0.2 যদি আমি একটু যোগ বিয়োগ করি, তাহলে একটুক জায়গা তো আমি আমারটা হেরে দিয়ে দিতে পারি, তারের জন্য দিয়ে দিতে পারি, এরকম হইতে পারে না? তো ওই 0.2 মিটার পর্যন্ত কনসিডারেবল, এর বেশি যাওয়া যাবে না। তো এই প্ল্যানারাইজ করতে গেলে কি করব আমরা? আবার এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে প্ল্যানারাইজটা আছে কোথায়? প্ল্যানারাইজটা থাকে হচ্ছে কিসে? কেউ জানেন? কেউ জানেন? অ্যাডভান্স এডিটিং টুলে। এই যে অ্যাডভান্স এডিটিং অন করে নিলাম, এই যে দেখেন এখানে দুইটা চিহ্ন আছে, একটা হচ্ছে প্ল্যানারাইজ লাইন আর একটা হচ্ছে স্প্লিট পলিগন। আমরা এই প্ল্যানারাইজ লাইনটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এই যে দেখেন প্লাস্টার টলারেন্স চাইছে, প্লাস্টার টলারেন্স। আর এই যে দেখেন আপনি চাইলেও কিন্তু এটার একক চেঞ্জ করতে পারবেন না, বাই ডিফল্ট মিটার, চাইলেও কিন্তু আপনি ইঞ্চিতে দিতে পারবেন। তো এটা কি টলারেন্স কত বললাম? 0.2 মিটার। ওকে, তা আমার এই পর্যন্ত কাজ কমপ্লিট। তো এবার আমি কি করব? এডিটিং অফ করে দিব, স্টপ এডিটিং। আচ্ছা, এর ভিতর আরেকটা বিষয় হচ্ছে, আমি যে কাজ করে যাচ্ছি, তাহলে আমার ফাইলটা সেভ করা দরকার না? সেভ করি, কন্ট্রোল এস, পরে কন্ট্রোল এস। আমার ওই ফোল্ডারে যাব, ফোল্ডারে গিয়ে কি ডেস্কটপে আমার আছে আর কি, আপনাদের তো ডেস্কটপে না, আপনাদের অবশ্যই ড্রাইভে। তো ওই জায়গা থেকে আমার ফোল্ডারের নামটা হচ্ছে আজকে কত? 23/11/2025 ইউটিএম। আমার এই মৌজার নাম কি? পীরগঞ্জ। সাপোজ পীরগঞ্জ মৌজার নামে সবকিছু, সকল ফাইল হবে আপনার যে মৌজা, ওই মৌজার নামে পীরগঞ্জ লিখলাম, পীরগঞ্জ। সেভ, মানে আমি এমএক্সডিটা সেভ করে নিলাম। এখন আর একটা বিষয়, এই যে আমি সেভ করছি, এই জায়গায় একটু ঝামেলা আছে। আমি এই ফাইলটা যদি অন্য পিসিতে নেই, তাহলে এই জিনিসগুলো মিসিং করবে। তো এই মিসিং যাতে না হয়, এটার জন্য আমাদের একটা কাজ হচ্ছে, ফাইল থেকে এই যে ম্যাপ ডকুমেন্ট প্রপার্টিজ, এইখানে গিয়ে আমরা হচ্ছে এই যে স্টোর রিলেটিভ, এটা অন করে দিব। ঠিক আছে, এটা যদি অন করে দেই, তাহলে আমি যে কোনো পিসিতে নিয়ে এই কাজটা আবার ওপেন করতে পারবি স্মুথলি। আর যদি এটা অন না করে দেই, তাহলে ডাটা মিসিং থাকবে। অ্যাপ্লাই, ওকে দিয়ে দিলাম, আমরা এডিট অফ করে দিলাম। এখন আমাদের কাজ কি? এখন আমাদের কাজ হচ্ছে এই লাইনটাকে পলিগন ক্রিয়েট করা। এই লাইনটাকে আমরা পলিগন ক্রিয়েট করব। পলিগন ক্রিয়েট করব কেন? বুঝি নাই ভাই, কেউ কিছু বলছেন? আচ্ছা, তো পলিগন ক্রিয়েট করতে গেলে আমাদের যাইতে হবে কি, যত ধরনের ট্রান্সফরমেশন আছে সবকিছু আমরা করতে করব ওই যে আর্ক টুল বক্স থেকে। আর্ক টুল বক্স কি? এই যে আর্ক টুল বক্স, ব্রিকের সিম্বল। দেখেন এটাকে আমরা কি করব? কনভার্সন করব, লাইন থেকে পলি করব, এটা একটা কনভার্সন না? তাহলে এই যে হচ্ছে আমার কনভার্সন টুল। কনভার্সন টুলে গিয়ে, না এটাতে না, সরি, ডাটা ম্যানেজমেন্ট টুল। ডাটা ম্যানেজমেন্ট টুলে গিয়ে হচ্ছে ফিচার টু লাইন, কেন লাইন তো আছেই, তাহলে ফিচার টু পলিগন। আমরা কিসের ফিচার টু পলিগন করব? লাইন।
লাইনকে করব, এটা তো মারাত্মক হয়েছে। হ্যাঁ, লাইনকে সিলেক্ট করলাম। এখানে হচ্ছে কি আউটপুট ফিচার ক্লাস, এটার মিনিং হচ্ছে আমি কোন ফোল্ডারে জিনিসটা সেভ করব, মানে আমার টার্গেট ফোল্ডার। তাহলে আমার এটা যাবে কোথায়? এই 23-এ ইউটিএম এ নাম হবে কি পলিগন, পলিগন নাম হবে পলিগন। আর এইখানে আমরা একটা জিনিস দিয়ে দিব, সেটা হচ্ছে প্লট নাম্বারটা, যাতে আমার ওই পলিগনটা ক্রিয়েটের সাথে সাথে ওইটার সাথে প্লট নাম্বারটাও থাকে। আমি যদি প্লট নাম্বারটা দেই, ওকে, আমার পলিগন কমপ্লিট। পলিগনটাকে এটাকে চোখ কালো করে নেই, এটাকে নিলাম কালো করে। আর এই পলিগনটা এটাকে আমরা এই যে ফিল কালারটাকে করে দিব নো কালার, এটাকে করে দিব নো কালার। আর এই কালারটাকে করে দিব লাল, লাল দিয়ে এই থিকনেসটা দিব হচ্ছে 4। একটু মোটা চিকন করে নিলাম, যে আমার কোনো জায়গায় লাইন আছে কিন্তু পলিগন হয় না, এরকম ঘটনা ঘটছে কিনা এটা দেখার জন্য। তাহলে দেখি, এই যে দেখেন এটা যে একটা পলিগন হয় নাই, আমার স্পষ্ট না যে এইখানে একটা লাইন টানা আছে কিন্তু পলিগন হয় নাই। কেন হয় নাই? দেখা যায়, দেখা যায় এইটুকু মিলল না কেন? হ্যাঁ, মানে এটা 0.2 দিয়ে এটুকু কাভার করতে পারে নাই, 0.2 দিয়ে এটুকু কাভার করতে পারে নাই। তো আমি এই যে একটা জিনিস এইখানে করলাম, লাইনটাকে কালো রাখলাম, থিকনেস রাখলাম 1, দেখা যায় 1 যে আছে। আবার পলিগনটাকে লাল করলাম, থিকনেস রাখলাম 4। কেন করছি? যাতে আমি এটার দিকে তাকাইলেই বুঝতে পারি, যেমন এই যে কি জাহাঙ্গীর ভাই দূর থেকে দেখে ফেলছে যে এখানে একটা ঝামেলা আছে। আমার প্রথম কাজটা কি, আমি যদি সমস্যা আইডেন্টিফাই করতে পারি, আমি সমাধানের রাস্তা জানি। আর যদি আমি সমস্যা আইডেন্টিফাই না করতে পারি, আমার কাছে হাজার হাজার সমাধানের অপশন থেকে লাভ আছে? কোনো লাভ নেই। তো আমার আগে দরকার কি, যে আমার কোন কোন জায়গায় ঝামেলা আছে ওই জিনিসটা আইডেন্টিফাই করা। তো আইডেন্টিফাই করার জন্য আমরা কি করলাম, এটা আর কি নিজস্ব টেকনিক, বা এটা কোনো প্রাতিষ্ঠানিক আমরা শিক্ষা পাই নাই। এটা কাজ করতে করতে আগে আমরা কি করতাম, একটা সিম্পল জিনিস দেখাই। আগে করতাম কি, এটাকে লাল করতাম, মনে করেন এটাকে ইয়াই রাখতাম, একই রাখতাম, রাইখে এখানে কি করতাম, দেখা যাচ্ছে এরকম, হ্যাঁ, এটাকে অফ অফ করতাম, অন করতাম, অফ করতাম, অন করতাম, হ্যাঁ, অফ করতাম, অন করতাম। এই যে দেখেন, এই যে এখানে কিন্তু স্পষ্ট দেখা যাচ্ছে যে একটা জিনিস লাগাইতেছে, যে একটা জিনিস মিসিং। এইভাবে করতাম, এইভাবে কিন্তু অনেক দিনই করছি। করার পরে দেখি যে না, এইখানে তো বহুত সময় লেগে যায়। জিনিসটা সিম্পল, টেকনিকটা সিম্পল, কিন্তু কাজ দেয় বহুত বড়। তো আমি যদি যেভাবে একটু খেয়াল করেন, এভাবে যদি লাফালাফি করে দেখতাম, তাহলে আমার এই পুরা মজা চেক করতে আমার 1 ঘন্টা সময় লাগতো না। আর এখন যেহেতু আমি এটাকে মোটা চিকন করে নিছি, যে এটাকে মোটা চিকন করে নিলাম, করে নেওয়ার পরে কি, আমি যেইখানে চোখ দিতেছি, যে আমার স্ক্রিনে একটু জায়গা দেখা যাইতেছে, একটু জায়গা দেখা যাইতেছে, একটুকের ভিতরে সমস্যাটা এটা, এটা কিন্তু আমার স্পষ্ট তো, যে আমার এই জায়গায় সমস্যা। তো এরকম সমস্যা আরো অনেক থাকতে পারে। তো হতাশ হওয়ার কিছু নাই, এই সমস্যা যাতে কম আসে এই কারণে আপনাদেরকে ডিজিটাইজ এত ভালো করতে বলা। কারণ এই যে এটাতে দেখেন খুব বেশি সমস্যা নাই, 1-2টা সমস্যা, এটা কোনো সমস্যার ভিতরেই পড়ে না। তো এটাকে যদি আমি সমাধান করতে যাই, আমার লাইনে কোনো কাজ নাই, কাজ করতে হবে আমার পলিগনে। কারণ আমি বলছি কি, লাইন থেকে পলিগন ক্রিয়েট করলাম, লাইনের কাজ শেষ। এখন যা করার করব হচ্ছে পলিগনকে। এই পলিগনটাই কেন আমরা কাজ করতেছি, কারণ এখন আমাদের নেক্সট টার্গেট হচ্ছে একটা জেসন ফাইল তৈরি করা।
আচ্ছা, জ্যাসন আমরা কেন তৈরি করি কেউ জানেন? প্লিজ, যে জানেন একটু বলেন। মানে আমাদের সেটেলমেন্ট শর্ট ফর্ম পিডি আছে, ওখানে শুধু জেসন ফাইলে আপলোড করা যায়, এই জন্য আর কি জেসন ফাইল। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। তো ওই জেসন ফাইলটা করি হচ্ছে ওই যে যে আমরা প্রথম দিন দেখছিলাম settlement.gov.bd তে যে নকশাটা, ওই নকশাটা কিন্তু জাস্ট কোঅর্ডিনেট আকারে আপলোড হয়। আর আমরা যদি ফাইলটাকে আপলোড করতে চাই তাহলে কি শেপ ফাইল আপলোড করা লাগবে। তো একটা শেপ ফাইলের এমবি থাকবে ধরেন 5 এমবি, 10 এমবি, 15 এমবি, 20 এমবি। আর ওইটাকে যখন আমরা কোঅর্ডিনেটে কনভার্ট করে নেই, তখন এটা চলে আসে কয়েক কেবিতে। তো এটা আপলোড করতে সুবিধা হয়। তো আমাদের নেক্সট টার্গেটটা হচ্ছে জেসন ফাইল ক্রিয়েট করা। তো এই জেসন ফাইল ক্রিয়েট করতে গেলে অবশ্যই পলিগন থাকতে হবে, কারণ কি প্লট মানেই তো পলিগন, পলিগন ছাড়া তো প্লট সম্ভব না। তো আমার পলিগনটা দিয়ে কাজ করতেছি জেসনটা করার জন্য বা জেসনটা আপলোড করার জন্য। সো আমি যত কারেকশন আছে সবকিছু করব হচ্ছে পলিগনে। তাহলে ক্লিয়ার তো যে আমরা পলিগনে কেন কারেকশন করতেছি? আচ্ছা, তো এটাই যদি একটা সমস্যা দেখি, কোথায় দেখলাম সমস্যাটা? এই জায়গাতে। আচ্ছা, এই একটা সমস্যা, কি সমস্যা দেখি? স্টার্ট এডিটিং সরাই দিলাম, ক্রিয়েট ফিচার্স, এই পলিগনটা এখান থেকে সিলেক্ট করলাম, দিলাম। এই দেখেন এখানে কি একটা পলিগন হয়ে আছে না? তাহলে ইমেজ দেখে আসলে এখানে কয়টা পলিগন হওয়ার কথা? এটুকু কত? 1200, 1177। আর এটুকু কত? 1260। তাহলে এখানে দুইটা পলিগন হওয়ার কথা, কিন্তু হয়ে আছে একটা। তো এই সমস্যা থেকে উত্তরণের উপায় হচ্ছে কাট পলিগন। এই সমস্যা থেকে মানে একটা পলিগনকে বিভিন্ন পলিগনে বিভক্ত করার জন্য যেই কমান্ড আমরা ইউজ করি সেটা হচ্ছে কাট পলিগন। কাট পলিগন পাবো কোথায়? এই যে এডিটরে, এই যে এডিটরে। তাহলে কাট পলিগন করার পূর্ব শর্ত হচ্ছে যেই পলিগনকে কাটবো ওই পলিগন সিলেক্ট। আমরা কাটবো কি এই পলিগনটাকে না? ভাই বুঝতেছেন তো নাকি মাথার উপর দিয়ে যাইতেছে? একটু প্রশ্ন কইরেন। যেই পলিগনটাকে কাটবো এই পলিগন সিলেক্ট। স্টার্ট এডিটিং এর এডিটর টুলে এই যে একটা চিহ্ন আছে, নাম হচ্ছে কাট পলিগন টুল। কাট পলিগন টুল দিলাম, এটাতে ক্লিক। যেই পয়েন্ট থেকে কাটা শুরু করব ওই পয়েন্টে সিলেক্ট। যেই পয়েন্ট থেকে কাটা শুরু করব ওই পয়েন্টে সিলেক্ট। ট্রেসিং, ট্রেস নামে একটা অপশন আছে, অনেক সময় এই জিনিসটা আইসা থাকতে পারে। তাহলে আমরা কি করব? রাইট বাটন ক্লিক করে এই যে ট্রেস নিব, লাইনের উপরে ক্লিক করব, ক্লিক করে শেষ মাথায় চলে আসব। শেষ মাথায় চলে আসলাম, আসার পরে কি ট্রেস জিনিসটা হচ্ছে লাইন যদি থাকে লাইনের উপর দিয়ে সে হেঁটে যাবে, লাইন যদি না থাকে তাহলে তার হাঁটার ক্ষমতা নাই। ট্রেস মানে হচ্ছে আমার রাস্তা আছে, আমি ওই রাস্তা দিয়ে হাঁটতে পারবো, রাস্তা ক্রিয়েট করার সুযোগ নাই। সো ট্রেস করতে গেলে অবশ্যই আমার একটা রেফারেন্স লাইন লাগবে, তাইলে আমার ট্রেস হবে। যদি রেফারেন্স লাইন না থাকে তাহলে ট্রেস পসিবল না। তো এখানে আসার পরে ট্রেস যেহেতু আমার আর পরে কি লাইন আছে, লাইন যেহেতু নাই, ট্রেসের আর সক্ষমতা নাই ওই রাস্তায় হাঁটা। ট্রেস হাঁটতে পারবে যেটা রাস্তা আছে ওইটাই। ট্রেস মানে কি অ্যাজ ইট ইজ যে জিনিসটা আছে ওই জিনিসটাই আমরা মেক করলাম। আমি যদি লাইনটাই না করি তাহলে এটার উপর দিয়ে হুবহুব লাইন টানা সম্ভব? সম্ভব কি না? হুবহুব লাইন টানা সম্ভব না। তো লাইনের উপরে হুবহুব লাইন টানতে গেলে আমরা ট্রেস ইউজ করব। তো এই পর্যন্ত আসলাম, আসার পরে কি ট্রেস দিলে আর যাবে না। তাহলে সেই ক্ষেত্রে আমাদের করণীয় কি? স্ট্রেট সেগমেন্ট এডিটর টুলেই স্ট্রেট সেগমেন্ট, এটা ক্লিক করে আমি যদি ইয়াটাকে অন করে নেই, যে আমি দেখবো যে আমি এই যে বরাবর দিলে হচ্ছে না, যেটা লাস্ট মাথা এখানে ডাবল ক্লিক। দেখি এবার আমার কাটলো কিনা, দেখেন তো কাটছে কিনা। কাটছে? এটা কি হইলো? এটা একটা হয়ে গেল, এটা একটা হয়ে গেল। আবার এটার প্লট নাম্বারটা একটু দেখি যে আসলে প্লট নাম্বারটা ঠিক আছে কিনা। সেটা দেখবো কিভাবে?
যেই পলিগনের প্লট নাম্বার এডিট করব ওই পলিগনে ক্লিক, রাইট বাটন, অ্যাট্রিবিউট। দেখেন এখানে দেখাচ্ছে কি টেক্সট স্ট্রিং, টেক্সট সাইজ, টেক্সট অ্যাঙ্গেল। অ্যাঙ্গেলেরও কোনো কাজ নাই, সাইজেরও আমার কোনো কাজ নাই, কারণ সাইজ আমি এক জায়গায় 6 দিয়ে আসছি, আর নতুন করে সাইজ দেওয়ার কিছু নাই। তাই না? আমার কাজটা কি টেক্সট স্ট্রিং এ, এটা প্লট নাম্বার কত আমার 1177, কিন্তু এখানে আসছে কত? তাহলে এটা আমি কি 1177 লিখে দিতে পারি না? তো যদি লিখে দেই, দিলাম, কিন্তু এখানে শো করতেছে না, তাই না? কেমনে শো করবে? কারণ আমি তো এটা শো করাই নাই। লেভেল ফিচার অন করছি, লেভেল ফিচার অন করলে তো এটা শো করতো। তাহলে এটা অন করি, একটু স্টপ এডিট দিই, ইয়েস। আর একটু বড় বড় ভাই কন্ট্রোল এস দিবেন, কারণ সবার ইউপিএস বা ল্যাপটপ নাও থাকতে পারে। তো এটা যদি আমি পলিগনে যাই, রাইট বাটন, প্রপার্টিজ, এটা কি টেক্সট স্ট্রিং না? তাহলে এটার নাম কি? এটা কি হবে? সুদুনি অ্যাপ্লাই, ওকে। আসছে না? এই যে 1177 দেখা যাচ্ছে না? আসবো, আপনার ব্যস্ত হওয়া লাগবে না, আপনি বলে থাকেন। 1177 আসছে না? ঠিক আছে। তাহলে এখন দেখি আমাদের আর কোনো ঝামেলা আছে কিনা এরকম। আমি ছোট স্ক্রিনে দেখতেছি, তো আপনারা একটু দেখেন। এই জায়গাটা কি? এই জায়গাটা কি এরকমই দেখা যায়? আর তার মানে এই ডিজিটাইজটা যে করছে সে খুব ভালো কাজ করছে। আচ্ছা, মনে করেন পলিগনে আমার এই সমস্যাগুলো আছে, এটা আমি এডিট করে নিব। আরেকটা এডিট দেখাই, যেমন কি অনেক সময় হবে কি যে আপনি কাজ করতে গেছেন, কাজ করতে গিয়ে ধরেন এই যে স্টার্ট এডিটিং অন করা আছে, অন করা থাকলে কি হয়েছে, ক্রিয়েট ফিচার অন করা, পলিগন, এই যে এরকম একটা পলিগন সাপোজ আপনার ডিলিট হয়ে গেছে, পলিগন নাই, হইতে পারে না এরকম? যে আমি কাজ করতে গেছি, কখন আমি ইন্টার চাপতে যায় ডিলিট চাইবা দিছি নিজেও জানি না। তাহলে সেই ক্ষেত্রে আমার করণীয় কি? এখানে তো পলিগন নাই, তাহলে এখানে কি আমার পলিগন লাগবে না? অবশ্যই লাগবে। তাহলে সেই ক্ষেত্রে আমি করব কি? এই যে পলিগনে ক্লিক করলাম, এইখান থেকে দেখেন কয়েকটা অপশন আছে, এটা আমি আর একটু উপরে তুলি। এই যে পলিগন, রেক্টেঙ্গেল, সার্কেল, এরকম অপশন আছে। তো এখান থেকে যদি আমি পলিগনটা নেই, পলিগনটা নিয়ে আমি কি করব? এই মাথায় ক্লিক করলাম, আমার লাইনের উপরে লাইন আঁকতে গেলে কি করা লাগবে? ট্রেস। লাইনের উপরে কিন্তু লাইন লাইন দেওয়া সম্ভব না। আমি এই যে ট্রেস শুরু করলাম, এই মাথা থেকে শুরু করে এইভাবে গেলাম, এই যে মাথায় লাস্ট ক্লিক করে দিলাম, আমার কিন্তু এখানে পলিগন ক্রিয়েট হয়ে গেল, হয়েছে না? এখানে আমার একটা কি প্লট নাম্বার দরকার, এটা প্লট নাম্বার কত আমরা জানি না। তাহলে এই ছবিটা ওপেন করে দেখি কত, 174। এটা আপনার রাইট বাটন, অ্যাট্রিবিউট, এই যে টেক্সট স্ট্রিং কিন্তু 0 এ আছে, তাহলে দিব 174, ওকে। এই যে আমার 174 কিন্তু চলে আসছে। মানে এডিট কিন্তু এটাই, হয় ট্রেস করে পলিগন তৈরি করা, অথবা কাট পলিগন করে পলিগনকে বিভক্তি করা, এইটুকু এডিট। এইখানের এডিটটা এটুকুই, হয় ট্রেস করে নতুন পলিগন ক্রিয়েট, অথবা কাট পলিগন করে পলিগন বিভক্তি করো। তাহলে এটা পার্ট 1 হিসাবে থাকুক। আরেকটা নাস্তা শেষ হলে আরেকটা ক্লাস হবে জেসন করা পর্যন্ত, এইটুকু পরে আমরা সারাদিন প্র্যাকটিস করব, ঠিক আছে? তাহলে এই পর্যন্ত থাকুক, এটা হচ্ছে জেসন পার্ট 1, ঠিক আছে? আরেকটা হবে জেসন পার্ট 2।